করবেন না। না, আমরা মনে করি আমাদের দেশে আমরা সবাই পরস্পরের বন্ধু, আমরা কাউকে শত্রু মনে করি না। আওয়ামী লীগও আমাদের বন্ধু, বিএনপিও আমাদের বন্ধু, দেশের মানুষ আমাদের বন্ধু। আমরা এই দেশটাকে যদি গড়ে তুলতে চাই আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে হবে। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, বিএনপির একটা হইতে পারে, আওয়ামী লীগের একটা হইতে পারে, জামাতের। আপনি একটু চিন্তা করেন ওয়াইডলি, দেশ হিসেবে তো আমাদের একটা দেশ। এরপর আমরা অধিকাংশ মুসলমান, আওয়ামী লীগের বেশিরভাগ লোক মুসলমান, বিএনপির বেশিরভাগ মুসলমান, জামাতের তো সবাই মুসলমান প্রায় কিছু। হ্যাঁ, তাইলে আপনি এই দেশে আপনি একজন আরেকজনকে শত্রু বানিয়ে লাভ নেই। জামাতে ইসলামী কি মুসলমান ছাড়া অন্য? হ্যাঁ হ্যাঁ, হিন্দু আছে, হিন্দু সমর্থক আছে। আপনি অনেক কিছু নতুন মনে করতে পারেন। আমার কাছে অনেক কিছু নতুন লাগছে। আসলে আপনাকে অবশ্যই জামাত অন্য সময় যদি কথা বলি আপনাকে আরো অনেক ডিটেইলস আমি। জামাতে অন্য ধর্মাবলম্বীর অবস্থান কি করে হলো? হ্যাঁ, কারণ ইসলাম কোন বিশেষ দলের জন্য তো আসেনি, হুদাল্লিন না, সমগ্র মানবতার জন্য। হিন্দুদের জন্য অবশ্যই রাইট রয়েছে, তারা ইসলাম জানতে পারবে। ইসলাম তো কোনো বিশেষ জামাত ইসলামের না, ছাত্র শিবিরের না, চারিদলীয় ঐক্য জোটের না, এটা সভা, এটা মানে সমস্ত মানুষের জন্য এটা এসেছে। সুতরাং জামাত ইসলামী একটা এমন একটা রাজনৈতিক দল, উদার রাজনৈতিক, যেখানে সব শ্রেণীর মানুষ থাকতে পারে। এবারে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বোমা হামলা হচ্ছে। অনেক রকম বোমা হামলার কথা অবশ্যই আপনিও জানেন, আমরাও দেখেছি। এইসব বোমা হামলায় মৌলবাদী দল হিসেবে অনেকে। আপনি দেখেছেন? মানে আপনি কি উপস্থিত ছিলেন নাকি? আমরা দেখেছি, অবশ্যই স্ক্রিনে দেখেছি, আমরা খবরে দেখেছি, আমরা নিউজ দেখেছি, যেটা আপনিও দেখেছেন। আপনি সিলেটের সন্তান, অতএব আপনার হয়তো চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল, যেটা আমার হয়নি। না, আমার কোনো চাক্ষুষ অভিজ্ঞতা নেই, আমি আপনার মতো শুনেছি আর কি। শুনেছেন? একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সেসব এলাকা পরিদর্শন করেন নাই? হ্যাঁ, রাজনীতিবিদ হিসেবে আমার এলাকা সিলেট, যেহেতু আমি সিলেটে গিয়েছি। সিলেটে তো বোমা হামলার কোনো অসংখ্য বোমা হামলা হয়েছে, সেই জায়গা পরিদর্শন করেন নাই? এখন দেখেন আমাদের দেশে আমার প্রশ্ন, আপনি সেসব জায়গা পরিদর্শন করেন নাই, মানে চাক্ষুষ যান নাই, ভিজিট করেন নাই সেসব এলাকা? ওটা তো পরে গিয়েছি, ঘটনার পরে গিয়েছি। চাক্ষুষ আপনি দেখেছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মৌলবাদী দল হিসেবে অনেকে আপনাদের সন্দেহ করে, অনেকে বলে থাকে যে আপনারা চান না যে বাংলাদেশে আওয়ামী লীগ টিকে থাকুক, আওয়ামী লীগের অস্তিত্ব থাকুক। এটা আপনারা না, আওয়ামী লীগও বলে, এবং আওয়ামী লীগ মনে করে আপনারা হচ্ছেন আওয়ামী লীগের বা বাংলাদেশের একটি নিরপেক্ষ ধর্ম রাষ্ট্র হিসেবে। আমি যে বলতে চাচ্ছি যে কোনো ধর্মকে প্রাধান্য না দিয়ে আপনাদের সবচেয়ে বড় শত্রু মনে করে থাকে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ দাবি করে যে আপনারা চান না তারা টিকে থাকুক, মৌলবাদী দল হিসেবে আপনারা তাদের শেষ করে দিতে চান। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? এই বোমা হামলাগুলোর সঙ্গে আপনাদের কি সম্পর্ক রয়েছে? আমাদের কোনো সম্পর্ক নেই, দূরতম কোনো সম্পর্ক নেই। এই বোমা হামলা শুরু হয়েছে আওয়ামী লীগের আমল থেকে। আমরা যদি একটু খোঁজ নেন তাহলে 7ই মার্চ 1999 সালে উদীচীর, যশোরে উদীচীর বোমা হামলা যে ঘটনা ঘটেছে, সেদিন থেকে শুরু করে এরপরে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময়ে, তারপরে আপনার গোপালগঞ্জে কোটালীপাড়া হয়েছে, তারপরে ঢাকায় কমিউনিস্ট পার্টির প্রোগ্রামে বোমা হামলা হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে, শামীম ওসমানের নিজের অফিসে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এইসব ঘটনা আওয়ামী লীগ কিন্তু তখন ক্ষমতায় ছিল, আমরা ক্ষমতায় ছিলাম না। তারা তখনও এই কথা বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন, তার স্বরাষ্ট্রমন্ত্রী নাসিব সাহেব বলেছিলেন, কিন্তু তারা এটা প্রমাণ করতে পারেননি। তাদের আমলের মামলাগুলো তদন্ত রিপোর্ট তারা কেন পেশ করেননি, এটা জাতি জানতে চায়, এটা সারা দুনিয়া জানতে চায় যে আওয়ামী লীগ যে বোমা হামলার জন্য এখন বিরোধী মানে সরকারি দলকে দায়ী করতেছে, বিএনপিকে, জামাতকে দায়ী করতেছে, একই বোমা হামলার ঘটনাগুলোর জন্য তারা কেন কোনো ক্লু আউট করতে পারেনি, তারা কেন যারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করতে পারেনি। তখন তো এফবিআই গিয়েছিল, কেন তারা পারেনি? যে ব্যর্থতার কারণে তারা পারেনি, আমরা যদি ধরে নেই যে এই সূচনা তখন থেকে হয়েছে এবং এর ধারাবাহিকতা এখনো চলতেছে, এটা যদি জাতি ধরে নেয়, এটা যদি জনগণ সন্দেহ করে, তাহলে কি হবে? তখন কি হবে? অবশ্যই তার উত্তর আপনি আওয়ামী লীগকে জানতে চান বা বাংলাদেশের আইন এবং বিচার বিভাগকে কাছে জানতে চান, কিন্তু এখন তার কয়েক গুণ বেশি আপনার মাধ্যমে জানতে চাই, আপনার মাধ্যমে করে জাতিকে আমরা। না না, আমার মাধ্যমে সম্ভব না, কারণ আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপিও করি না, আমি একজন সাধারণ বাংলাদেশী নাগরিক। যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে এবং শীর্ষ নেতারা মারা যাচ্ছে, নিহত হচ্ছেন, এখানে আপনাদের দায়ী করা হচ্ছে, আপনার কি বলার আছে? আমাদের দায়ী মুখে বললে তো হবে না, বাস্তবে আমাদের বিরুদ্ধে তো তাদের কোনো প্রমাণ নাই। তাই তাহলে তারা কোর্টে যাক, মামলা করুক আমাদের বিরুদ্ধে, তারপরে তারা প্রমাণ করুক যেগুলো জামাত করেছে। তারা তা না করে, তারা বিচার চায় না আওয়ামী লীগ। এই ঘটনাগুলো রহস্যজনক, কারণ হলো মাননীয় বিরোধী দলীয় নেত্রীর জন্য সবাই বোমা হামলা হলো। তার দায়িত্ব ছিল তিনি সরকারকে সহযোগিতা করে, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বললেন যে আসেন আমরা বসে আমরা বের করি যে কারাই ঘটনার নায়ক। তিনি গেলেন না, তিনি যদি যেতেন একটি শুভ সূচনা হয়ে যেত। দুই নেত্রীর মধ্যে বৈঠক হইলে দেশের মানুষ আশান্বিত হতো, দেশের মানুষ তার চেয়েছিল, কিন্তু আমাদের বিরোধী নেত্রী যাননি। তার মানে কি? রহস্য কোথায়?
ওনার গাড়িটা এটা হলো, ওনার গাড়িটা FBI চাইলো। ওনার মিটিং এ ওনারাই বোমা হামলা করেছে এরকম বলছেন? আমি তো বলছি না ওনারা বোমা হামলা করছেন, যখন ওনাদের কিবরিয়া সাহেব মারা গেলেন, ওনাদের আরো এমপি একজন মারা গেছেন, আহসানুল্লাহ মাস্টার মারা গেছেন, তারপরে বিরোধী দলীয় নেত্রীর জনসভা, এটা কি খুবই গোটা জাতি হেট করেছে, এটা কি সবাই আমরা নিন্দা করি, এবং আমরা খুবই সিম্পেথাইজ যে এই ধরনের রাজনৈতিক নেতা নেত্রীদের উপর হামলা খুবই দুঃখজনক গোটা জাতির জন্য। গোটা জাতি যেখানে সব, সেখানে আমাদের মাননীয় বিরোধী নেত্রী তার গাড়িটা চেক করতে দিলেন না, তিনি তদন্ত দলকে সাহায্য করলেন না, তার দলের নেতা নেত্রীরা কোনো সাহায্য করতেছেন না। যখন কিবরিয়া সাহেবকে হত্যা করেছে গোটা জাতি, প্রধানমন্ত্রী যেখানে কড়া কথা বলেছেন যে অবশ্যই খুনিদেরকে খুঁজে বের করা হবে, সেখানে হ্যাঁ বের করা হচ্ছে, অলরেডি মানে চার্জশিট দেওয়া হয়েছে, মামলার আসামি কারা। অত্যন্ত মানে যে 10 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে তারা বিএনপির অত্যন্ত নিচু স্তরের নেতা। যাই হোক, তারপরে তো ধরা পড়ছে কারা, এর মাধ্যমে তো জানা যাবে আর কারা আছে জড়িত। FBI গিয়েছে দেশে, তারপরে সরকার তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশে এত তদন্ত কমিটি গঠিত হয়েছে, কোন তদন্ত কমিটির কখনো কোনো রিপোর্ট আসেনি। আপনি এই তদন্ত কমিটির কাছে কি আশা করেন? সাধারণ মানুষ তো কোনো কিছু আশা করে না। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী জনসভায় হামলার পরে সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, এবং সেই বিচার বিভাগীয় তদন্ত কমিশন এই প্রথম এই সরকারের আমলে রিপোর্ট প্রকাশ করেছে। কি রিপোর্ট প্রকাশ করেছে? সেই রিপোর্ট তিনি সেখানে বলেছেন যে এখানে এটার জন্য বিএনপি, আওয়ামী লীগ বা জামাত কেউ দায়ী নয়, এটা এমন কোন শক্তি করছে যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। এই শক্তিটা কারা? তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে এই ধরনের একটা ওপেন এন্ডিং স্টোরি যে জামাতও দায়ী না, আওয়ামী লীগও দায়ী না, বিএনপিও দায়ী না, তাহলে কারা দায়ী? আপনি জানেন যে বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, এখানে এই দেশকে নিয়ে বহু রকমের ষড়যন্ত্র অতীত হয়েছে, এখনো কিন্তু হচ্ছে। আপনি একজন বাংলাদেশী মানুষ হিসেবে আপনার দেশের প্রতি নিঃসন্দেহে আপনার দরদ আছে। সুতরাং আসলে এখানে যেটা আমাদের তদন্ত কমিশন বলেছে যে আসলে এখানে যারা দেশে বিদেশে এই প্রচারটা করছে যে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র, এই অকার্যকর রাষ্ট্র প্রমাণের সাথে যারা জড়িত, যারা বলছেন, তারা কারা জনগণ জানে। তারা কারা আমাকে যদি আপনি প্রশ্ন করেন, সেটা আমাকে বলার দরকার নেই, সেটা আপনি যদি বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের পত্রপত্রিকা যদি আপনি একটু পড়েন, ইন্টারনেটের মাধ্যমে পাবেন, আপনি বুঝতে পারেন তারা কারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, কারা কোথায় কোথায় হরতাল ডাকে, কারা হরতাল করে মানুষের। হ্যাঁ, হরতাল ডাকছে তো আওয়ামী লীগ ডাকছে, আরো আছে অনেক দল হরতাল ডাকছে। তাহলে আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে ফেলতে চায়? আওয়ামী লীগ বাংলাদেশ ধ্বংস করতে চায় কিনা আমি বলতে পারবো না, তবে আওয়ামী লীগ যে কাজ করছে, আওয়ামী লীগ যে কাজ করছে, বাংলাদেশকে কারা বলছে যে অকার্যকর রাষ্ট্র, আপনি আমাদের বলবেন কারা বলছে, এটা জনগণ জানে, সেটা আমরা জানতে চাই, সেটা জনগণ জানে, পরিষ্কার জানে আপনি আমাদের কারা বলছে। তবে আপনি যদি একটু পত্রিকা পড়েন, আপনি যদি না আপনি হেয়াল রেখে আপনি যদি আমাদের স্ট্রেট বলেন কারা বলছে, কারা বলছে, আপনি যদি দেখেন বিগত এই সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের বিরোধী দল তারা যেভাবে সংসদ যেখানে প্রাণবন্ত রয়েছে, তারা সংসদে না গিয়ে তারা রাস্তায় আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগ বাংলাদেশ একটা স্বনির্ভর দেশে পরিণত হোক এবং বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাক, তারা সেই ধরনের কোন কর্মসূচি বাংলাদেশে দিচ্ছে না, বরং তারা বাংলাদেশ পিছনে যেতে যায়, ইন্টারন্যাশনালি বাংলাদেশ যাতে বাংলাদেশের জনগণের মান মর্যাদা যাতে নষ্ট হয় এমন ধরনের বক্তব্য, বিবৃতি, আচার আচরণ তারা করে যাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ বলছে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র, আওয়ামী লীগ অকার্যকর রাষ্ট্র বাংলাদেশ, এই সুরের সাথে তাদের অনেকের বক্তব্যের মিল আছে। তারপরে আপনি ক্লিয়ার করে বলছেন না যে তাদের অনেকের বক্তব্যের মিল আছে। আমি খুব দুঃখ পাচ্ছি এই প্রজন্মের রাজনীতিবিদরা যদি এখনো ক্লিয়ার করলে কথা না বলতে পারে, তাহলে বাংলাদেশ কবে বাংলাদেশ একটু উন্নত দেশ হবে? আমি খুবই ক্লিয়ার করে কথা বলছি, আমার মনে হয় যতটুকু বলার, যেখানে মানে আমি মনে হয় ওপেনলি কথা বলছি, আমি মনে গোপন কথা বলছি না, আমি খুবই ওপেন, এবং আমার মনে হয় আপনি বুঝতে পারতেছেন যে আমি চাচ্ছিলাম আপনি বলেন যে কারা বলছে বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র। বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র হয়ে গেছে না, এটা কারা বলছে যে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র? বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র, এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এটা কি পশ্চিমা বিশ্ব বলছে, এটা কি ভারত বলছে, এটা কি আওয়ামী লীগ বলছে, কারা বলছে, কারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে যাচ্ছে? আওয়ামী লীগের বক্তব্য, বিবৃতি এবং তাদের কার্যক্রম তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র। ধন্যবাদ আপনাকে, আমি অনেক কষ্টে আপনার উত্তর, আপনি সরাসরি উত্তর দিলেন। তারপরে যেখানে আমি যেতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে এখন আমরা শুনি যে মৌলবাদীদের আবির্ভাব।
বাংলাদেশে কট্টর মুসলমানরা রয়েছে, তালেবান ধরনের শাসন ব্যবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তালেবানি কায়দায় আমাদের দেশে বিভিন্ন রকম সংগঠন কাজ করছে। কারা বলছে এগুলো? আমাকে বলতে দেন, আমি শেষ করি নাই। যেমন বাংলা ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বলা হচ্ছে যে বাংলা ভাইকে গ্রেফতার করা হোক, রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসরকে গ্রেফতার করা হয়েছে, এবং অনেকেই দেখে ঘাবড়ে গেছে যে হ্যাঁ, যে বাংলাদেশে তাহলে কি এরকম দলের অস্তিত্ব রয়েছে, যেটা গতকালকেও অসম্ভব ছিল, আমরা কখনো ভাবি নাই। কারণ বাংলাদেশ ইজ দ্য মডারেট মুসলিম নেশন, দ্যাটস হোয়াট উই নো। এবং খালেদা জিয়া বলার পরেও তালেবান বাংলা ভাইকে গ্রেফতার করা হয় নাই। আপনি কি ব্যাপারটা খুলে বলবেন? বাংলাদেশে তালেবানদের অস্তিত্ব এত স্ট্রং। আসলে বাংলা ভাই কি, তালেবান কি, এগুলো বাংলাদেশে এর কোনো অস্তিত্ব নেই। তালেবান এর কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে। বাংলাদেশ আপনি যেটা বলেছেন, যেটা মডারেট মুসলিম কান্ট্রি, ভেরি মডারেট, আমরা জানতাম। ইয়েস, এবং আমরা জানা এখনো তাই আছে বাংলাদেশ। না, আমরা কারণ আপনি বাংলাদেশ কিছুদিন আগে দেখেন, বাংলাদেশে রোজাও হয়েছে, পূজা হয়েছে। জি অবশ্যই, কত চমৎকার, পৃথিবীর কোথাও আপনি দেখাইতে পারবেন না। আপনি একজন বাংলাদেশী নাগরিক, এবং আপনি আপনার দেশ সম্পর্কে আপনিও ওয়াকিফাল, আপনি জানা রয়েছে যে বাংলাদেশ একমাত্র কান্ট্রি যেখানে সব ধর্মের লোকদের সমান অধিকার আছে, নিরাপত্তা রয়েছে, ভেরি মডারেট মুসলিম মুসলিম কান্ট্রি। কান্ট্রি। কিন্তু আপনার কাছে আমার কোশ্চেন ছিল না, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে বর্তমানে বাংলাদেশের সম্পর্কে যেসব তথ্য প্রকাশিত হচ্ছে, কারা করছে? আপনি কোন তথ্য থেকে বলছেন সেটা বলেন। আপনি খালি কেন একটা ইস্যুকে বলছেন কারা করছে? বাংলাদেশে আমাকে জানতে হবে তো। আমি গোয়েন্দা সংস্থা তথ্য প্রকাশ হচ্ছে। আপনার কাছে আছে গোয়েন্দা তথ্য? আপনি আছে? পত্রপত্রিকা দেখেন নাই? বাংলা ভাইকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসরকে গ্রেফতার করার পরে বিভিন্ন রকম তথ্য প্রকাশিত হয় নাই? এবং হ্যাঁ, এখন বলা হয় বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক দলের অস্তিত্ব রয়েছে। এটা কারা বলছে? সারা বিশ্ব বলছে, সারা মার্কিন বিশ্বের যুক্তরাষ্ট্র বলছে, গোয়েন্দা সংস্থা বলছে, বাংলাদেশের নেতৃত্ব মার্কিন বলছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডারেট কান্ট্রি হিসেবে বলছে। কিছুদিন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একবার নয়, অসংখ্যবার একটা মডারেট কান্ট্রি হিসেবে বলেছে, এবং এই ব্রিটেন বলেছে। বাংলাদেশে তো এই ধরনের তারপরেও বলা হচ্ছে যে বাংলাদেশে এক শ্রেণীর ভাড়াটিয়া বুদ্ধিজীবী যারা বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছে, কিন্তু তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আপনি ভাড়াটিয়া? না, গোয়েন্দা সংস্থাকে কেন বলবো? আমার দেশের গোয়েন্দা সংস্থা দেশপ্রেমিক, কেন গোয়েন্দা সংস্থাকে ব্রিটেন নিয়ে এসেছে? অবশ্যই নিয়ে আসবে, কারণ যে ধরনের রিপোর্ট প্রকাশ হচ্ছে, এই রিপোর্টগুলো গোয়েন্দা সংস্থা বলছে বাংলাদেশে তালেবান আছে। এই রিপোর্টগুলো কি বাংলাদেশে মৌলবাদী অস্তিত্ব রয়েছে? কোথাকার গোয়েন্দা বলতে আমাকে নাম বলেন, এটা গোয়েন্দার নাম বলেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা রিপোর্টে আপনি দেখবেন, আমি গোয়েন্দার নাম বলেন, কোন গোয়েন্দা বলছে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। সে কারা? বাংলাদেশের গোয়েন্দা কি একটা আছে নাকি? নাম বলেন, আমরা কোন গোয়েন্দাটা বলছে বাংলাদেশে তালেবান আছে? আপনি পার্টিকুলারলি, আমি এই মুহূর্তে আপনাকে নাম বলতে পারবো না, কারণ আমার নাম মনে আসছে না, এই জন্য আমি বলতে পারছি না। কিন্তু আপনি কি জানেন না যে এই ধরনের বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা কখনো বলে না যেখানে তালেবান আছে? অবশ্যই বলে। অবশ্যই না। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি দেখাইতে যদি পারেন যে বাংলাদেশের কোনো গোয়েন্দা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে তালেবান আছে? নেভার, কেউ দেয়নি এটা, কেউ দেয়নি। বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ, তিনি আমাদের বলে গেছেন যে এতদিন তিনি জানতেন বাংলাদেশ একটি মডারেট মুসলিম কান্ট্রি, কিন্তু বাংলাদেশে এখন যে ধরনের তথ্য পাওয়া যাচ্ছে তাতে তিনিও ভয় পাচ্ছেন, তিনিও ধারণা করছেন। হইতে পারে তার বয়স, এটা তো তার বিষয়, আমি বলতে পারবো না। তবে তিনি ভয় পেলে বাংলাদেশে কিভাবে রাজনীতি করতেছেন, বাংলাদেশে উনি রাজনীতি করতেছেন এবং বাংলাদেশে উনি আছেন, তার পার্টি আছে। ওনার রাজনীতিটা আপনাদের মতো সুবিধাজনক স্থানে তিনি কখনোই নাই। যেমন সবসময় সুবিধাজনক স্থানে থাকে আওয়ামী লীগ আর বিএনপির খেলায়, তারা সবসময় একটা ভাইটাল রোল প্লে করে, এসে সাহেবের পক্ষে সেটা সম্ভব হয় না, সেটা আর একটু দুঃখজনক খবর। এবার আসি আপনার ছাত্র শিবির সম্পর্কে। ছাত্র শিবির বললে আমরা সাধারণ মানুষরা ভয় পাই কেন? না, আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি সাধারণ মানুষের নিকটে, সাধারণ মানুষ আমাদেরকে ভয় পায় না। এটা আপনি কিসের ভিত্তিতে ভয় দেখেন? কেন বলছি, ওই যে আপনাদের একটা রক কাটার রাজনীতি রয়েছে, এখন আপনি বলবেন প্রমাণ দেখান, যার রক কাটা হয়ে গেছে তাকে নিয়ে আসেন, এই ধরনের কি? আচ্ছা, তাই বলা তো যুক্তিসঙ্গত। আপনি যখন আমার বিরুদ্ধে কোনো কথা বলবেন, আপনি যখন দর্শকের সামনে রেখে কথা বলবেন, আপনি কি প্রমাণ ছাড়া কথা বলবেন? আপনি একজন প্রথিতযশা সাংবাদিক। আচ্ছা, আপনি বলেন যে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো কথা বলা কি যুক্তিসঙ্গত? আপনি কি ধরনের প্রমাণ চান? ছাত্র শিবির এগুলো করে না। আপনার কি কোনো আত্মীয়স্বজন রক কাটছে, রক কাটার শিকার হয়েছে? আপনি কি দেখছেন রক কাটা? আপনি কি পত্রপত্রিকা দেখেন না? পত্রপত্রিকায় অনেক কিছুই পত্রপত্রিকা বলা হয়। বাংলাদেশের ন্যাশনাল পেপার, চিটাগং ইউনিভার্সিটিতে আপনি শিবিরের সেই ধ্বংসযজ্ঞের কথা জানেন না? এগুলো তো মানে শুধু কথার কথা, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। কথার কথা। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ করেছি, শুধু আপনার কাছে না, এখনো চ্যালেঞ্জ করছি। ইসলামী ছাত্র শিবির কারো রক কেটেছে অথবা কোনো বল প্রয়োগ করেছে, তার কোনো প্রমাণ কেউ বাংলাদেশে দেখাতে পারে নাই, পারবেও না। বরং আমরা হামলার শিকার,
আমাদেরকে বারবার নির্যাতন করেছে। আপনি জানেন আমাদের 122 জনকে হত্যা করা আপনি হয়েছে। বাংলাদেশে, আপনি যদি পুরো বাংলাদেশকেও বলেন যে তারা এটা স্বীকার পুরো করে না, বাংলাদেশ বিশ্বাস করে না, পুরো বাংলাদেশ যদি বিশ্বাস যদি না পুরো করতো, বাংলাদেশ বিশ্বাস করতো তাহলে আজকে আপনাদের যিনি শিল্পমন্ত্রী বা অন্য যে মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, তিনি নেই। প্রধানমন্ত্রী না হলে এখন শিল্পমন্ত্রী আছেন। জি, তাও চারদলীয় জোটে, খুব গুরুত্বপূর্ণ, তাও চারদলীয় জোটের অংশ হিসেবে, গুরুত্বপূর্ণ। তাও ভবিষ্যতের কথা আমরা বলতে পারি। ভবিষ্যৎ আল্লাহই ভালো জানে, জি, ভবিষ্যতের অবশ্যই। কথা কিছুই সেটাই তো জানি না। বললাম যে ভবিষ্যতের কথা আমরা আল্লাহই বলতে পারি না, ভালো। কিন্তু আমার অত্যন্ত দুঃখ লাগছে আপনারা কেন সত্য স্বীকার করেন না। আমি সত্য স্বীকার করতেছি, বিশ্বাস করুন যে আমরা সত্য কথাই বলছি। উই আর ভেরি ওপেন, আমাদের কোনো গোপন মানে ইয়ে নাই, কার্যক্রম নাই। আমরা যা করতেছি দিবালোকের নিয়ে স্পষ্ট, এবং আমাদের জাতি আমাদেরকে সাংঘাতিক ট্রাস্ট করে। আপনারা চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি যে দুটো রয়েছে সে দুটো দখল করে রেখেছেন। আপনারা দুইবার চেষ্টা করেছিলেন জাহাঙ্গীরনগর দখল করতে, কিন্তু সেখানে সাধারণ ছাত্রদের প্রতিবন্ধকতা আপনারা ব্যর্থ হয়েছেন, তারা আপনাদের ব্যর্থ করে দিয়েছে, আপনারা দখল করতে পারেন নাই, কন্ট্রোল করতে পারেন নাই। আর সাধারণ ছাত্ররাই তো চায় না আপনাদের, তারা সেখানে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র লীগ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সেখান থেকে বিতাড়িত করেছে। কোথা থেকে? জাহাঙ্গীরনগর থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে? কবে? আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 90 দশকে, আপনার অনেক পিছনের কথা জানা আছে, দেখা যায় না। এরকম কোন ঘটনা বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে উৎখাত করেছে, তাহলে আপনার প্রশ্নের মধ্যে দিয়ে বেরিয়ে আসতেছে যে আসলে উৎখাত এবং নির্যাতনের রাজনীতি আমরা করি না, অন্যরা করে। আপনার মনে হয়, আমার মনে হয় যে কোনো ভাবে, আমি বলবো না, তবে আপনি যে কোনো ভাবে বিস্তৃত হয়ে আসলে ঘটনা মনে উল্টাটা হইতে পারে। আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে ঘটনা উল্টাটা হইতে পারে। চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে আপনার কথা থেকে বোঝা গেল যে শিবির মানে ইয়ার শিকার, হামলার শিকার, শিবির নির্যাতনের শিকার। আপনি কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি বলছি চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি আপনাদের দখলে, আপনারা চেষ্টা করেছেন। আমাদের দখলে না। আপনি যদি, if you agree with me to visit Rajshahi or Chittagong University, I'll give you all, we have all information, that's your control. Any time, any moment. আপনি যদি যেতে চান, আপনি মনে করেন এখান থেকে আপনি সময় করেন। Under শিবির control, we know that it's an open secret. I don't understand. আপনি কেন এটা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন? শিবির চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে এবং ভালো অবস্থায় আছে, বাট শিবির কোনো পেশি শক্তি প্রয়োগ করে ওখানে কারো উপরে কন্ট্রোলার উপরে নেই। বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো সম্পর্কে কিন্তু বলে না হাত কাটে, পা কাটে, রক কাটে। আপনাদের সম্পর্কে বলে কেন? অন্যদের সম্পর্কে বলে না এই জন্য, আমাদের সম্পর্কে বলে এই জন্যই এটা সঠিক এটা মনে করার কোনো কারণ। আমি বারবার যে অন্যদের সম্পর্কে বলে কি বলে না, ধরনের কথা বলে না, কিন্তু আপনাদের সম্পর্কে আমার মনে হয় আপনিও যখন ছোট ছিলেন তখন থেকে আপনিও শুনে এসেছেন যে শিবির হাত কাটে, পা কাটে, রক কাটে। এটা একটা কৌশল তাদের, শিবিরের বিরুদ্ধে যদি আমাদের বিরোধী পক্ষের। এই বিরোধী পক্ষটা কারা? শুধুমাত্র যারা আমাদেরকে পছন্দ করে না, তারা, যারা আমাদের প্রতিপক্ষ যারা, তারা আওয়ামী লীগ। শুধু কেন আওয়ামী লীগ, অনেকে আছে। বিএনপিও, ছাত্র যুবদল না, সেটা আমি বলছি না। আমি বলছি যারাই যে বিএনপির কি বলে, যারাই আমাদের বিরুদ্ধে আছে, আমাদেরকে যারা পছন্দ করে না, তারা আমাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই অপপ্রচারটা করে। ইসলামী ছাত্র শিবিরকে যদি বলা হয়, ইসলামী ছাত্র শিবিরকে যদি বলা হয় যে শিবির নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, খারাপ কাজ করে, তারা সমাজে কোনো অন্যায় কাজ করে, এগুলো বিশ্বাস করবে না। আমরা জানি শিবির, এইজন্যই অফকোর্স আমি আপনার সঙ্গে, আমি সত্যকে স্বীকার করব, আমরা জানি শিবির একটি অত্যন্ত ওয়েল অর্গানাইজড সংগঠন, উই নো দ্যাট, এবং সত্যি কথা এটা আমরা সবাই জানি এবং আমার মনে হয় সবাই স্বীকার করবে। কিন্তু শিবির যে মিথ্যা কথা বলে না, এটা আর বিশ্বাস হচ্ছে না। যাই হোক, শিবির মিথ্যা কথা বলে না, শিবির নামাজ পড়ে, তারা খুব ওয়েল অর্গানাইজড, তাদের ব্যবহার ভালো, সেটাও আমরা জানি। শিবির মোটেই মিথ্যা কথা বলে না, সত্যের উপরে আমাদের রাজনীতি, সেটা আমরা সত্যের উপরে আমাদের রাজনীতি, আমাদের টোটাল রাজনীতিটা হলো সত্যের উপরে। আচ্ছা, আপনার কাছে পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনারা সাধারণত বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন এবং পরবর্তীতে আমরা বলতে কারা বোঝাচ্ছেন? শিবির। জি, একটুখানি বলেন। সম্প্রতি শিবিরের এক নেতা, তিনি র্যাবের হাতে মারা গেছেন, আমরা সবাই জানি, কিন্তু তার মৃত্যুর পরে যখন শিবিরের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের ছাত্র নেতা কিনা, তারা অস্বীকার করে। এর আগেও আমরা এই ঘটনাগুলো দেখেছি এবং এটা নাকি শিবিরের একটি পথ, একটি উপায়, একটি পন্থা। কার কাছ থেকে জেনেছেন? আমরা পেপার থেকে জেনেছি। পেপার থেকে? আপনি সব পেপার থেকে কোট করতেছেন?
বাট পেপার থেকে সব কোট আমার পক্ষে তো আপনাকেই পাওয়া সবসময় সম্ভব না। আমার তো তবে নিজামের আপনি কাছে যাওয়া বাংলাদেশের সম্ভব একজন না। নাগরিক হিসেবে জি। আমরা বাংলাদেশ সম্পর্কে একটা অবজারভেশন থাকা উচিত। আমার মনে হয় শোনা আমার কথা বাংলাদেশ সম্পর্কে খুব ভালো অবজারভেশন আছে। হ্যাঁ, observation খুব যদি ভালো থাকে, observation আছে। observation যদি আপনি আমাকে থাকে, শেষ করতে দেন। হ্যাঁ। তিনি শিবিরের একজন নেতা। তিনি শিবিরের একজন নেতা অবশ্যই এবং তিনি শিবিরের র্যাবের ক্রসফায়ারে তিনি প্রাণ শিবিরের হারিয়েছেন। কেউ কিন্তু আপনারা স্বীকার করেন না যে তিনি শিবিরের কেউ র্যাবের ক্রসফায়ারে মারা যায়নি, কারণ শিবির সন্ত্রাসের সাথে জড়িত নয়। আর দুর্নীতির কথা বলছেন আপনি, এটা একটা হাস্যকর বিষয়। ইসলামী ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যাদের মূল কাজই হচ্ছে ভালো মানুষ তৈরি করা। সেখানে শিবির কি কমাতে আছে নাকি? দুর্নীতি করবে কোত্থেকে? কিভাবে দুর্নীতি করবে? শিবির আছে ক্যাম্পাসগুলোতে। শিবির বাংলাদেশের যেসব বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো বিভিন্ন রকম দুর্নীতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একমাত্র ছাত্র সংগঠন যারা করাপশন ফ্রি, যারা একমাত্র সংগঠন। কেউ বলতে পারবে না যে আমরা কোন ছাত্রের কাছ থেকে অথবা কোনো মানুষের কাছ থেকে, কোনো ব্যবসায়ীর কাছ থেকে 1 টাকা আনডিউ আমরা কোনো টাকা নিয়েছি অথবা কোনো মানুষের কাছ থেকে আমরা উৎকোচ গ্রহণ করেছি। এটা একমাত্র সংগঠন। আপনি যদি আমাদের জাত দুশ্মনকেও যদি প্রশ্ন করেন, সেও বলবে যে না, শিবির এইসব থেকে ফ্রি। আপনারা নিজেদের নেতৃবৃন্দদের হত্যা করে থাকেন, ছাত্র নেতাদের। একদম অ্যাবসলিউটলি রং ইনফরমেশন, অ্যাবসলিউটলি রং ইনফরমেশন। আমাদের সংগঠনে এই ধরনের কোনো ইয়ে নাই, এই ধরনের কোনো। বর্তমান বিশ্বে ইসলাম বিরোধী একটি প্রচার আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি এই ধরনের পাশ্চাত্য দেশগুলোতে। এটি কেন? এই যে মৌলবাদী একটা শব্দের সঙ্গে যে তাদের বিক্ষোভ, এটা কেন আপনাদের মতো দলগুলোর জন্য? আপনি দেখেন যে ইসলাম সম্পর্কে আপনি চ্যানেল 3-তে গতকালকেও একটা অনুষ্ঠান প্রচার করেছে বিবিসি থেকে। সেখানে ইসলামের যে গ্লোরিয়াস ইতিহাস সেটা তুলে ধরেছে। আপনি ইসলাম এবং মুসলমান কখনোই মৌলবাদ অথবা সন্ত্রাস অথবা টেরোরিজমের সাথে কোনো কালে সম্পর্ক ছিল না, এখনো নাই। ট্রু মুসলিম কখনোই সে টেররিস্ট হইতে পারে না এবং সে কখনো মৌলবাদী হইতে পারে না। মৌলবাদটাকে একটা ইসলামের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসাবে এটা পশ্চিমারা ব্যবহার করে থাকেন। আমার দৃষ্টিতে তারা অনেকে না জেনে এটা প্রচার করে থাকেন, বলে থাকেন। প্রকৃত মুসলমান তারা যে অর্থে যে এটাকে তালিবানদের আপনারা কিভাবে দেখছেন? না, তালেবানের সাথে তালেবান কারা? তালেবান তো তালেবান নামে কোনো শক্তি পেবে নাই না, কিন্তু তালেবানদের আপনারা কিভাবে দেখেন? আমরা তালেবান অথবা এই যে বিভিন্ন রকম বাংলা বিভিন্ন ধরনের স্লোগান ছিল, বাংলা হবে তালেবান, এরকম স্লোগান ঢাকা হয়েছে, আপনারা জানেন না? আমি জানি না। আমাদের সংগঠনের মধ্যে এরকম কোনো শৃঙ্খল কর্মী নাই এবং কোনো স্লোগান নাই। যাই হোক, জানতে চাচ্ছিলাম তালেবানকে আপনারা কিভাবে দেখেন? আমরা তালেবান বলেন অথবা যে কোনো ধরনের এমন কোনো কাজ যেটাকে আপনি বলেন যে তালেবানদের যে কর্মসূচি, তালেবান ছিল আফগানিস্তানে, তালেবানের সাথে বাংলাদেশের তো কোনো সম্পর্ক নাই। কিন্তু তারপরে যেমন আমরা জানি যে ফিলিস্তিনি লিবারেশন ওয়ার, আমরা তাদের সাপোর্ট করি কারণ তারা স্বাধীনতা চাচ্ছে। ঠিক এরকম আপনার কাছে জানতে চাচ্ছিলাম তালেবানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি যাচ্ছি তালেবানদের আপনারা কিভাবে দেখেন? আমি আসলে রিয়েলি তালেবান সম্পর্কে আমি যা শুনেছি, আমি তালেবান সম্পর্কে, তালেবান কারা, তারা কি করে, সে সম্পর্কে আমি তেমন কিছু জানি না। বাস্তবতা এভাবে আমাকে অজ্ঞই মনে করতে পারেন যে আমি তালেবান কি জিনিস। আমাদের দেশ একটা মডার্ন মুসলিম কান্ট্রি। আমরা চেষ্টা করতেছি এখানে মানুষকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে তাদের চরিত্র গঠন করে, বিশেষ করে ছাত্র সমাজের কাছে আমাদের কাজ। আমরা ছাত্র সমাজকে আগামী দিনের দেশপ্রেমিক হিসাবে, তারা যদি দেশের জন্য কিছু করতে পারে, মানবতার জন্য কিছু করতে পারে, তারা যেন মানুষের কল্যাণে কিছু। আমরা দেখলাম আমাদের দেশের ছাত্র রাজনীতি, একসময় ছাত্র রাজনীতির একটা সুনাম ছিল, 52, 69, তারপরে স্বাধীনতা আন্দোলন, এগুলোতে ছাত্র সমাজের বিরাট ভূমিকা ছিল। ইভেন 90-এর দশকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। কিন্তু ছাত্র রাজনীতির অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল স্বাধীনতা উত্তর। আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করতে। আমরা ছাত্র রাজনীতিকে মেধাভিত্তিক, সন্ত্রাস মুক্ত, আমরা ক্রিয়েটিভ এবং কনস্ট্রাকটিভ। দেখেন, ছাত্র শিবিরই একমাত্র সংগঠন যারা সন্ত্রাস থেকে মুক্ত এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। আওয়ামী লীগের আমলেও বহু অপারেশন হয়েছে, তারা প্রমাণ করতে পারেনি। বর্তমান সরকারের আমলেও আপনারা জানেন বিভিন্ন অপারেশন হয়েছে। ইসলামী ছাত্র শিবির আলহামদুলিল্লাহ একমাত্র ছাত্র সংগঠন যারা তাদের কর্মীদেরকে কোরআন পড়ায়, হাদিস পড়ায় এবং তাদেরকে দেশপ্রেমিক হিসেবে তৈরি করে এবং তাদেরকে মানবতার কল্যাণে কাজ করার জন্য বলে। রক্তটা শিখায় কেন? রক্তটা শিখায় না তো, এটা ভুল কথা।
আসলে শিবিরকে তো অন্য কথা বললে কেউ বিশ্বাস করবে না, সেই জন্য রক্ষাটা একটা প্যানিক তৈরি করার জন্য। আপনাদের সম্পর্কে আমি যদি স্বীকার আচ্ছা বলেন, করতে আপনি পারি, একটা আপনারা কথা বলেন, well আপনি একজন organized। জি, আমি শিবিরকে ভয় পাই। হ্যাঁ। আমার ধারণা শিবির রক্ষাটা, আপনি ব্যক্তিগতভাবে শিবিরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কি শিবিরকে কোথাও রক্ষাতে দেখছেন নাকি? আপনি কেন ভয় পাবেন? কেন শুনে ভয় পাবেন কেন? শুনে ভয় পাবো কেন? আমি পত্র পত্রিকা পড়ি, আমি বাংলাদেশের পত্রিকা পড়ে কি আপনি একটা ধারণা করবেন? সব ছেলেগুলো পত্রিকা রক্ষাটা পড়ে হচ্ছে একটা ধারণা তাদের করা। পরিচয় জানি, তাদের কেউ কেউ এদেশে এসে আচ্ছা, আপনি আশ্রয় একটা কথা নিয়েছে, বলেন। আমরা সেইটা জানি, আমাকে আচ্ছা, সেই আমি করতে জানি। একটা তাদের প্রশ্ন। সঙ্গে আমাদের আলাপচারিতা রয়েছে, আমরা সেটাও জানি। এই কারণে আমি যদি শিবিরকে ভয় করি বা আমাদের দর্শকরা যদি শিবিরকে ভয় করে, আমার মনে হয় না না, সেটা আমার বিরাট ভয়ের আপনারও ব্যাপার। ভয়ের কোনো কারণ নাই এবং দর্শকও ভয় করে না। আমি আপনার দর্শক সঙ্গে শিবিরকে argument লাইক করে, যে শিবিরকে না, পছন্দ করে। আপনাদের হাতে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস আপনাদের করি, হাতে যদি please। কখনো ক্ষমতা আসে, আপনি- দিস ইজ মাই রক্ষাটা প্রসঙ্গে একটা কথা। দিস ইজ মাই শো এন্ড আই উইল আস্ক ইউ কোশ্চেন। যদি এরপরে আপনারা কখনো ক্ষমতায় আসেন, তাহলে আপনারা কি করবেন বাংলাদেশের জন্য? আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, বাংলাদেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এটাকে আরো মজবুত করার জন্য, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার প্রকৃত সফল মানুষ পায়, সেজন্য আমরা দেশের সবাইকে সাথে নিয়ে আমরা দেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আপনি এখন একটা ছাত্র নেতা, আপনি এখন একটা ছাত্র নেতা, এরপরে আপনি জামাতে জয়েন করবেন ডেফিনেটলি, কারণ যদি আপনারা স্বীকার করেন না আপনি ওই দলে ওই ছাত্র সংগঠনের সঙ্গে, মানে জামাতের ছাত্র সংগঠন শিবির, তারপরে দেখা যাবে আপনি জামাতে জয়েন করেছেন এবং ডাকসাইটে নেতাও আপনি হবেন হয়তো, সেই কামনা রইল। আমরা অনেক সেই কামনা করছি যেহেতু আপনি ডাকসাইটের ছাত্র নেতা। আপনি আপনার দেশকে কি দিবেন? আমি আমার দেশের জনগণকে আমি ভালোবাসবো, আমার দেশের জনগণ, বিশেষ করে ইয়াং জেনারেশনকে প্রকৃত অর্থে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য এবং তাদের মেধার বিকাশের জন্য। আপনি জানেন আমাদের দেশের, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ছাত্রদের মেধা আছে। এখানেও আপনি এই লন্ডনে দেখবেন যারা পড়ালেখা করতেছে, আমাদের ছেলেরা মেয়েরা ভালো রেজাল্ট করতেছে, ভালো, ইভেন আপনি ভালো ভূমিকা রাখতেছেন মিডিয়াতে। সুতরাং আমাদের দেশের এই ছেলেগুলোকে, আমাদের ভাইগুলোকে, বোনগুলোকে আমরা আগামী দিনে দেশের জন্য তারা যাতে কিছু করতে পারে সেরকম যোগ্য হিসাবে, তারা যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব বিশ্বে করতে পারে, যে কোনো দেশে গেলে যেন বাংলাদেশকে উঁচু করে তুলে ধরতে পারে, সেরকম যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমি কাজ করব। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।